জাহিদ স্যার। অনেক ধন্যবাদ সবাইকে, আমার সালাম জানাই সবাইকে। আসসালামু আলাইকুম। রমজানের দিনে এরকম প্রোগ্রাম করা খুবই কঠিন, তারপরেও নারায়ণগঞ্জ সাহস করেছে, আমাকে বারবার বলছিল। তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে, ওরা এত কষ্ট করতে পারে, তাহলে আমার ঢাকা থেকে আসতে সমস্যা হবে। সেই জন্য আপনাদের অনুরোধ উপেক্ষা করা সম্ভব হয়নি রোজার দিন হওয়া সত্ত্বেও। আমার খুবই ভালো লাগছে নারায়ণগঞ্জে এসে। আমি প্রথমবারের মতো আসলাম নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের প্ল্যাটফর্মে, কিন্তু আজকে আমি কিছু স্মৃতিচারণ করব যে কথাগুলো আমি এর আগে কোনোদিন মাইক্রোফোনের সামনে বলিনি, এবং আপনারা শুনলে একটু অবাকই হবেন এই স্মৃতিচারণ। আমার জীবনে প্রথম ঢাকায় এসে আমাদের বাসা নেওয়া হয় কিন্তু নারায়ণগঞ্জে, এবং আমার বাবা তখন ব্যবসা করতেন মদনগঞ্জে। মদনগঞ্জে আমাদের একটা চেয়ার মিল ছিল, সেই ব্যবসা আমার বাবা করতেন মদনগঞ্জে, আমরা থাকতাম নারায়ণগঞ্জে। এবং আমার লাইফে প্রথম স্কুলে যাওয়া শুরু কিন্তু নারায়ণগঞ্জে। এটা আমার স্কুলটা এই মুহূর্তে মনে নেই, এটা ইংলিশ মিডিয়াম স্কুল ছিল তখন। এবং আমার সঙ্গে আমার চাচা থাকতেন, ছোট চাচা আমাদের বাসায়। ওনার গল্পটা আমার কিছু কিছু মনে আছে। সেটা হচ্ছে উনি তুলারাম কলেজে পড়তেন। তুলারাম কলেজ তো খুবই বিখ্যাত এখনো। পরে অবশ্য আমরা এখান থেকে আবার ঢাকায় চলে যাই। তো যেটা হয় সেটা হচ্ছে যে এই নারায়ণগঞ্জের প্রতি আমার অন্যরকম একটা দুর্বলতা, এটা একটা কারণ। আর আমি মনে করি ঢাকার আশেপাশে যে জেলাগুলো আছে, যেমন গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, এগুলো কিন্তু প্রবল ব্যবসায়িক এলাকা, এবং নারায়ণগঞ্জ তার মধ্যে অন্যতম বড় ব্যবসায়িক এলাকা। কারণ যেটা হয়, আমরা আসলে যেসব জায়গায় থাকি, দেখা যায় যে আমরা বাড়ির আশেপাশে আমাদের হয়তো পুকুর পড়ে আছে, জায়গা পড়ে আছে, আমরা সেগুলোকে গুরুত্ব দেই না। কিন্তু বাইরে থেকে কেউ এসে দেখে যায় যে এখানে তো অনেক জায়গা পড়ে আছে, অনেক সম্পদ পড়ে আছে, কিন্তু বাড়ির পাশের লোকজন মনে করে যে আমাদের তো চলছে। তা আমি মনে করি নারায়ণগঞ্জে যদি ৫,০০০ মেম্বার হয় আমাদের, আমি আপনাদেরকে আজকে দায়িত্ব দিয়ে যাচ্ছি যে আগামী ডিসেম্বরের মধ্যে নারায়ণগঞ্জে ৫,০০০ মেম্বার হতে হবে, এবং এই ৫,০০০ মেম্বার ৫,০০০ উদ্যোক্তাই হইতে হবে। এটা সম্ভব নারায়ণগঞ্জে বলে, এটা সম্ভব। আমি অন্য জেলা বলে বলতাম, কারণ এখানে এত সম্ভাবনা আছে, এত কিছু আছে, এত এত কাজ আছে করার, যেটা করে কিন্তু আপনারা নিজেদেরকে বদলাতে পারেন, কর্মসংস্থান তৈরি করতে পারেন, যেটা আলটিমেটলি দেশের জন্য একটা বড় কাজ হবে। এই ফাউন্ডেশনটা আসলে আমি যখন করি তখন আমার মাথার মধ্যে অনেকগুলো পরিকল্পনা ছিল। একটা তো হলো আমি আসলে কি করবো জানতাম না, কিন্তু আমি ভাবছিলাম বাংলাদেশের জন্য আমি একটা কাজ করতে চাই। এটা ছিল আমার প্রথম চিন্তা, যে আমি বাংলাদেশের জন্য একটা কাজ করব, এবং সেটা হবে ভলেন্টিয়ার, একেবারেই সামাজিক কাজ, মানবিক কাজ, শিক্ষামূলক কাজ। এবং আপনারা জানেন যে আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে কিছুদিন আমি শিক্ষকতাও করেছি। পরে সময়ের কারণে, সময় দিতে না পারার কারণে আমাকে সেটা ছেড়ে দিতে হয় তাদেরকে অনুরোধ করে। শিক্ষকতাটা আমার মধ্যে লুকিয়ে আছে। আর একটা ছোট্ট গল্প বলি আপনাদেরকে, কেন লুকিয়ে আছে তার প্রধান কারণ, আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন একদিন ক্লাস 3 টিচার আসেন, কোনো একজন টিচার আসেন। আমাকে স্কুল থেকে বলা হলো, আমি যেহেতু ফার্স্ট বয় ছিলাম, যে তুমি 3 ক্লাসটা নাও। এবং আমি কিন্তু ক্লাস 4-এ থাকা অবস্থায় স্কুলে ক্লাস 3 ক্লাস নিয়েছিলাম। তো আমার শিক্ষকতার বীজ বপন এখানেই শুরু হয়। এরপরে আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি, প্রচুর টিউশন করেছি,
আমি যখন গ্রাজুয়েশন করি তখন টিউশন করেছি, আমি যখন চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ি তখন টিউশন করেছি। তো আমার কেন যেন মনে হয় আমি মানুষকে বোঝাতে পারি, এবং আমি বোঝাতে গেলে মানুষ আমার কথা শোনে মনের মনে, এটা আমার কাছে। তো যেটা হতো সেটা হচ্ছে যে আমাকে আরেকটা জিনিস খুব বেশি পীড়া দিত, সেটা হচ্ছে বাংলাদেশের বেকার সমস্যা। আপনারা জানেন যে বর্তমানে প্রায় 4 কোটিরও মানুষ বেশি বেকার বাংলাদেশে, শিক্ষিত অশিক্ষিত, দক্ষ অদক্ষ মিলে। এবং শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় 50 লাখ, যারা গ্রাজুয়েশন করেছে। তাহলে এই ছেলে মেয়েগুলো করবে, তারা কি বসে থাকবে? তারা কি শুধু চাকরি করছে? আমার কাছে মনে হলো আমার যে উদ্যোক্তা জার্নিটা অনেক কঠিন ছিল, অনেক কষ্টের ছিল, অনেক হেরে যাওয়ার ছিল। আমি যদি এইটা তাদেরকে শেয়ার করতে পারি, তাহলে পরে হয়তো তাদের পরিবর্তন আসতে পারে, তারা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতে পারে। তো আমি বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন অডিটোরিয়ামে গিয়ে শুধু আমার গল্পটা আমি বলতাম, এবং সেখানে অনেকেই কথা বলতেন। কিন্তু এক পর্যায়ে আমি খেয়াল করলাম যে সবাই তো স্বপ্ন দেখায়, কিন্তু স্বপ্নটা কিভাবে বাস্তবায়ন করতে হয় এটা কেউ বলে না, বা এটা বলার মতো সময় তাদের নাই। তখন আমি ওই জায়গাটাতে হাত দিলাম যে আমি তাদেরকে স্বপ্নটা বাস্তবায়ন করা শেখাবো। এবং আরেকটা জিনিস আমি ভাষণটা করার পিছনে আমার মধ্যে কাজ করেছে, সেটা হচ্ছে বাংলাদেশের ঢাকা নয়, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলো নিয়ে, জেলা উপজেলা গ্রামের মানুষগুলোকে নিয়ে আমি কাজ করব। এবং আমার কাছ থেকে শিখতে হলে তার কোনো শিক্ষাগত যোগ্যতা দরকার নেই। সে যদি স্বশিক্ষিত হয়, শুধুমাত্র লিখতে পারে এবং মোবাইল ফোন চালাতে পারে, তাহলে আমি আমার শিক্ষা কার্যক্রমকে তার বাড়িতে নিয়ে যাব। এটা ছিল আমার স্বপ্ন, এবং সেইভাবে আমরা কাজ শুরু করি। আরেকটা ইচ্ছে ছিল আমার, সেটা হচ্ছে এই যে আপনারা বা আমাদের সারা বাংলাদেশের প্রত্যন্ত জেলা উপজেলার যে মানুষগুলো একেবারে গ্রামে থাকে, এমন এমন ছেলে মেয়ে আমার সঙ্গে কথা হয়েছে যে তারা কোনদিন ঢাকা দেখে না। এমন ছেলে মেয়েও কিন্তু আমাদের শিক্ষার্থী আছে, কোনদিন ঢাকায় আসে না, কিন্তু সে এখন উদ্যোক্তা। সে এখন গ্রামে বসে ঢাকায় সেল করছে, বিদেশে প্রোডাক্ট পাঠাচ্ছে গ্রামে। আমার আর একটা ইচ্ছা ছিল, এই যে আপনারা, আপনাদের কথা কেউ শুনতে চায় না, আপনাদের কথা বলার কোনো জায়গা নাই, আপনাদের কথা কেউ মনোযোগ দিয়ে শোনে না। আপনার জীবনের দুঃখ, আপনার জীবনের কষ্ট, আপনার জীবনের হতাশা, আপনার জীবনের অপমান, আপনার জীবনের না পাওয়া, বারবার হেরে যাওয়া, হোঁচট খাওয়া, তারপরে আপনার জীবনে ঘুরে দাঁড়ানো, আপনার জীবনের বিজয়, আপনার জীবনের সফলতা, এই গল্প বলার কোনো জায়গা নেই। এই নিজের বলার মতো একটা গল্প প্ল্যাটফর্ম আপনাদেরকে আমি তৈরি করে দিয়েছি আপনার জীবনের গল্প বলার জন্য। এবং আপনারা যখন এই গল্পগুলো লিখেন, আপনারা দেখেছেন, আপনারা অনেকেই স্ট্যাটাস অফ দ্য ডে হচ্ছেন, কমিউনিটি ভলেন্টিয়ার হচ্ছেন, আপনাদের পাশে কত মানুষ দাঁড়াচ্ছে সহমর্মিতা নিয়ে, ভালোবাসা নিয়ে, ভাই বোনের দায়িত্ব নিয়ে কত মানুষ দাঁড়াচ্ছে। একটা লোপা বলছিল যে নিজের বলার মতো একটা গল্প প্ল্যাটফর্ম আমাদের মেয়েদের জন্য আমি শুরু থেকেই জিরো টলারেন্স নিয়ে একটা পরিবেশ তৈরি করতে চেয়েছি, যেখানে মেয়েদেরকে সম্মান করতে হবে। এবার আপনারা জানেন আমাদের যে স্লোগান, আমাদের যে শপথ নাম, সেইখানেও কিন্তু আমরা উল্লেখ করে দিয়েছি মেয়েদেরকে সম্মান করতে হবে। যে সন্তান, যে ছেলে বা যে ভাই মেয়েদেরকে সম্মান করতে জানে না, সে কখনোই ভালো মানুষ হতে পারে না। কারণ সবসময় তাকাতে হবে আমার মা আছে, আমার বোন আছে, তাহলে আরেকজন যদি আমার বোনের সাথে এরকম একটা খারাপ আচরণ করে আমার কেমন, তাহলে সেই আচরণটা আমি কিভাবে আরেকজনের বোনের সাথে বা আরেকজন নারীর সাথে আমি সেটা করি। এটা তো প্রথম শিক্ষা। ভালো মানুষ তো আমাকে ঘর থেকে হইতে হবে, তাই না?
এবং আমি আরেকটা ব্যাপারে আপনাদেরকে এখানে সবসময় জোর দিয়েছি, সেটা হলো সম্পর্ক তৈরি। এখানে যারা আসবে, যার কারণে এই গ্রুপটাকে আমি পাবলিক গ্রুপ করি না, এটা নিয়ে অনেকে আফসোস করে, আমাকে বলে যে স্যার আপনি পাবলিক গ্রুপ করলে তো আমাদের গ্রুপের মেম্বারের তো দিনে 30 লাখ হয়ে যাবে, দরকার নেই। আমাদেরকে খুঁজেও পায় না ফেসবুকে, মানে টাইম লাইনে বা হিসেবে আমাদের ফেসবুক কিন্তু আমাদের গ্রুপটা কিন্তু আসে না, যদি না কেউ নাম লিখে সার্চ করে। তো নর্মালি খুঁজেও পায় না আমাদের। তা আমরা এটাকে চেয়েছি যে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে যেখানে সবাই সবাইকে চিনবে, সবাই সবাইকে জানবে, সবার মধ্যে একটা আত্মার সম্পর্ক তৈরি হবে। যে প্রবাসে কেউ কাউকে চিনত না, এখন তারা এক একজন একটা আত্মার আত্মীয় হয়ে গেছে। আপনাদের জেলাগুলোতে চিন্তা করেন, আপনারা কেউ কাউকে চিনতেন না, আজকে আপনাদের মধ্যে সম্পর্ক হচ্ছে, আপনাদের মধ্যে পার্টনারশিপ হচ্ছে, আপনাদের মধ্যে কেনা বেচা হচ্ছে, এবং আপনাদের মধ্যে বিয়ে শাদীর সম্পর্ক হচ্ছে। তো এটা একটা অভাবন। আমি সেদিন কাকে যেন বলছিলাম যে এখানে একটা দারুণ স্টার্ট আপ হইতে পারে, সেটা হচ্ছে ম্যাচ মেকিং। কারণ এখানে সবাই ভালো, এখানে খারাপ মানুষ নাই। কারণ খারাপ মানুষ যদি থাকতো সে দম বন্ধ হয়ে বের হয়ে গেছে। যারা খারাপ মানুষ, এখানে সবাই ভালো মানুষ। কারণ তার খারাপ, যে খারাপ মানুষ সে তো খারাপ কথা বলতে চায়, নেগেটিভিটি চর্চা করতে চায়। এখানে তো সেই সুযোগটা নাই, তাহলে তার দম বন্ধ হয়ে আসবে। তো এইটা আমরা বাংলাদেশে ভালো মানুষদের একটা ব্র্যান্ড হিসেবে সার্ভিস করেছি, যাতে করে এখানে আপনি যদি একজন ভালো মানুষ না হন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি একজন ভালো উদ্যোক্তা হতে পারবেন না। একজন ভালো উদ্যোক্তা হইতে হলে সবার আগে একজন ভালো মানুষ হতে হবে। কারণ আমি সেই উদ্যোক্তা বানাতে চাই না যারা এরকম রমজান আসলে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়, যারা কাস্টমারদেরকে ঠকাবে, যারা একদিনের জন্য ব্যবসা করবে বা এক মাসের জন্য ব্যবসা করবে, সেই উদ্যোগটা আমরা বানাতে চাই। আমরা আপনাদের প্রতিষ্ঠানগুলো তৈরি করতে চাই, যাতে করে আপনারা না শুধু আপনাদের সন্তানও এই প্রতিষ্ঠান চালাতে পারে, আরো বড় করতে পারে। সেইভাবে আমি আপনাদেরকে চিনি। সেই জন্য আমি আমাদের প্রবাসী যেসব ভাইরা আছেন যারা প্রতিষ্ঠিত, তাদেরকে আমি অনুরোধ করেছি যে আপনারা বাংলাদেশে ইনভেস্ট করেন, বাংলাদেশে আপনাদের কোম্পানি করেন, বাংলাদেশে কর্মসংস্থান তৈরি করেন। এবং প্রবাসীদের জন্য আমরা কিন্তু প্রশিক্ষণের মধ্য দিয়ে তাদেরকে বাংলাদেশে এসে আসলে আগে যে হতাশা তাদের মধ্যে ছিল যে আমি কি করবো, সেই হতাশাটা কিন্তু এখন আর তাদের নাই। তারা এখন জানে, তাদেরকে এখন কেউ চাইলে ঠকাইতে পারে। তারা খুবই মানবিক মানুষ, প্রবাসীরা খুবই মানবিক। একটু কিছু বললেই তারা পকেট থেকে টাকা বের করে দিচ্ছে না, এটা করা যাবে। টাকা ইনভেস্ট করবেন কোম্পানিতে, কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট, কারো পকেটে টাকা দিবেন। তো আপনারা যারা পার্টনারশিপ করতে চাচ্ছেন, তারাও পার্টনারশিপ ঠিক করে কোম্পানি অ্যাকাউন্ট করে কোম্পানির অ্যাকাউন্টে টাকা দিবেন, কোনো ব্যক্তির হাতে টাকা তুলে দেবেন। এই ভুলগুলো আপনারা করবেন না, তাহলে পার্টনারশিপগুলো স্থায়ী হবে। পার্টনারশিপে একজনকে নেতা মানতে হবে, এটাও মাথায় রাখতে হবে। এবং সেই নেতার আবার দায়িত্ব হচ্ছে সবার সাথে পরামর্শ করে কাজ করার এবং সংসদ দেওয়ার দিকটার সঙ্গে রাখা। তো আমি নারায়ণগঞ্জের জন্য, আমি নারায়ণগঞ্জকে নিয়ে অনেক বেশি আশাবাদী এবং আমি একমত যে নারায়ণগঞ্জ চাইলে ঢাকায় আমরা যেরকম বড় উদ্যোক্তা সম্মেলন করি, নারায়ণগঞ্জে চাইলে এরকম বড় উদ্যোক্তা সম্মেলন করতে পারে, সেই যোগ্যতা, সেই ক্যাপাসিটি নারায়ণগঞ্জের আছে। আমরা সারা বাংলাদেশে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে আমরা শুধু ক্রয় বিক্রয় করি না, যেখানে ভালো মানুষই চর্চা, পজিটিভিটি চর্চা এবং মানবিকতার চর্চা করা হয়। যেখানে উদ্যোক্তা হতে হলে আপনাকে শেখানো হয়, 400টা কন্টেন্ট দিয়ে বিনামূল্যে আমরা আপনাদেরকে প্রতিদিন প্রশিক্ষণ দিচ্ছি। এটা বাংলাদেশের একমাত্র প্ল্যাটফর্ম যেখানে প্রতিদিন শেখানো হয় বিনামূল্যে। এটা বাংলাদেশের আর কোথাও নাই, এটা আমাদের একটা গর্বের বিষয়। এবং একই সঙ্গে উদ্যোক্তারা যে এত চমৎকার ভলেন্টিয়ারিং করতে পারে, এটা তার একটা উদাহরণ। একজন উদ্যোক্তা আরেকজন উদ্যোক্তাকে প্রমোট করছে, এটা বাংলাদেশের কোনো প্ল্যাটফর্মে আপনি পাবেন না, কোনো গ্রুপে পাবেন না।
এটা শুধুমাত্র এখানে সম্ভব। একজন আমাদের আজীবন সদস্য আরেকজন উদ্যোক্তাকে নিয়ে লাইভ করছে, প্রমোট করছে, পোস্ট দিচ্ছে, এটা কোথাও নাই। এবং আমাদের উদ্যোক্তারা আরো নানানভাবে ভলেন্টারি করছে। আপনাদের আজকে এখানে আমাদের সুবিধা বঞ্চিতদের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়েছে, তাদেরকে ঈদের পোশাক দেওয়া হবে। সারা বাংলাদেশে আমাদের বিভিন্ন জেলায় এখন সুবিধা বঞ্চিতদের জন্য ইফতারের ব্যবস্থা রয়েছে। এবং আপনারা জানেন যে আমরা ভালোবাসা বিলাই নামে একটা প্রজেক্ট, মানবতার ঝুলি একটা প্রজেক্ট চালু করেছি। অনেকগুলো জেলায়, উপজেলায় ইতিমধ্যে এটা শুরু হয়ে গেছে। আমরা এটা ঈদের দিন পর্যন্ত চালু রাখবো। প্রতিদিন ওই ঝুলিতে সবাই বিভিন্ন প্রোডাক্ট রাখছে। আমি বলেছি মিনিমাম 100 টাকার প্রোডাক্ট, সেগুলো সন্ধ্যার সময় তারা বিক্রি করে দিচ্ছে অসহায় মানুষদের। তো এরকম অনেক দারুণ দারুণ কাজ আমরা করে যাবো। আমাদের ছেলেমেয়েরা, কার রক্ত লাগবে রাত বিরাতে ছুটে যাচ্ছে, কে অসুস্থ তাকে দেখতে হবে ছুটে যাচ্ছে, কে মারা গেছে তাকে দাফন করার জন্য ছুটে যাচ্ছে। এটা যেন আমার পরিবার, এটা যেন আমার আত্মীয়, এটা যেন আমার রক্তের সম্পর্ক, এরকম হয়ে যাচ্ছে। এটাই আমি তৈরি করতে চেয়েছি আপনাদের কাছে। তো আপনাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা থাকলো। আমি আপনাদের উদ্যোক্তাদের স্টল ভিজিট করবো, যেটা আমার খুবই ভালো লাগে। এবং ডেফিনেটলি আজকে যেহেতু আমি এসেছি আপনাদের সবার সাথে, আজকে আমি আপনার মহাসমালয়ে আমাকে সুযোগ পান না, আজকে আমার সাথে আপনাদের ছবি হবে, কোনো সন্দেহ নেই। তো সেটা হবে ইনশাআল্লাহ। আর নারায়ণগঞ্জের জন্য আমার অনেক অনেক ভালোবাসা থাকলো আমার পক্ষ থেকে, আমাদের টিমের পক্ষ থেকে, সেন্ট্রালের পক্ষ থেকে। নারায়ণগঞ্জের প্রতি সবসময় আমাদের সহযোগিতা থাকবে। আপনারা যে কোনো কাজ, যে কোনো কিছু আপনারা করতে চান আমাদেরকে জানাবেন। আমরা আমাদের পক্ষ থেকে সর্বরকম সহায়তা, সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করব। আমরা অনেক দায়িত্বশীল এখন দিয়েছি নারায়ণগঞ্জে, একটা দারুণ টিম হয়েছে, এখন দারুণ কাজ করছে। লোপার একটা কথা আমার খুব মনে পড়ছে, নারী সম্মেলন, সে খুব গর্ব নিয়ে আমাকে বলছিল। আমার কথাটা এত ভালো লেগেছে যে স্যার আমি নারায়ণগঞ্জ থেকে 12 জন, এই যে এটা হচ্ছে নেতৃত্ব, এটাই লিডারশিপ, যে অন্যদেরকে সাথে নিয়ে চলা। আমি তো প্রতিনিয়ত আপনাদেরকে শিখাচ্ছি যে কেউ একা বড় হতে পারে, অনেক মানুষকে সাথে নিয়ে বড় হওয়ার মধ্যে একটা আনন্দ আছে। আপনারা চিন্তা করেন একটা জিনিস, যে আজকে কত মানুষ আপনাদের চেয়ে, কত মানুষ আপনাদের জন্মদিনে আজকে শুভেচ্ছা জানায়। আগে কি এমন লাইফ ছিল আপনার? তো এই লাইফটা আমরা এনজয় করি, এই লাইফটাকে আমরা ভালোবাসি, এই লাইফটা কদর করি। এবং এই লাইফটা আমাদেরকে ফাউন্ডেশন দিয়েছে। এই ফাউন্ডেশনের আমাদের যে ভিত্তি, আমাদের যে সম্পর্ক, আমাদের যে ভালোবাসা, আমাদের যে পজিটিভিটি, এটাই আমরা সবসময় চর্চা করছি। নারায়ণগঞ্জের জন্য আবারও অনেক অনেক ভালোবাসা থাকলো। আজকে আমরা আমাদের সুবিধা বঞ্চিত, আমরা এই মুহূর্তে আসলে একটা মাদ্রাসায় আমরা এই প্রোগ্রামটা করছি। আমরা কিছুক্ষণ পরে আমাদের মাদ্রাসার যে শিক্ষার্থীরা আছে তাদের সাথে ইফতার করব। আমরা সবাই সবার জন্য দোয়া করব। সবাইকে আল্লাহ ভালো রাখুন, আমাদের মা বাবাকে আল্লাহ ভালো রাখুন, যাদের বাবা মা নাই তাদের জন্য আমরা দোয়া করি। আমি তো সবসময় আপনাদেরকে বলি যে আপনার জীবনে কোনো চমক যদি কেউ ঘটাতে পারে সেটা হচ্ছে মা বাবার দোয়া। তো মা বাবাকে সবসময় একটু এক্সট্রা আমি বলবো এক্সট্রা খাতির করবেন, মা বাবাকে এক্সট্রা যত্ন করবেন, অতিরিক্ত ভালোবাসবেন। পৃথিবীতে এই একটা সম্পর্ক যেখানে কোনো দেনা পাওয়ানো নাই, এই একটা সম্পর্ক যেখানে কোনো স্বার্থ নাই। তো এই সম্পর্কটাকে আপনি কদর করবেন, দেখবেন যে আপনার উন্নতি কেউ ঠেকাতে পারবে না, আপনার ভালো থাকা কেউ ঠেকাতে পারবে না। আপনি অনেক লোককে দেখবেন অনেক টাকা পয়সা করেছে, অনেক সফল হয়েছে, অনেক বাড়ি গাড়ি করেছে, কিন্তু সুখ নাই, ঘুমাইতে পারে না, শান্তিতে না। প্রতিদিন দেখবেন কোথাও না কোথাও একটা ঝামেলা আছে, কোথাও না কোথাও বাবা মার একটা কষ্ট আছে। নিজে হয়তো আঞ্চলিকায় থাকে, বাবা মা থাকে গ্রামে, কেন নিজের বাড়িতে বাবা মার জন্য জায়গা হবে না কেন? তাহলে সেই সন্তান বৃদ্ধিটা আজকে আপনি আপনার বাবা মার সাথে যেটা করবেন, আগামী দিন আপনার সন্তান আপনার সাথে তাই করবে। এটা মনে রাখবেন। অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ প্রিয় স্যার।